সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম শেখ, সহকারী শিক্ষক, গণিত, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত আজকের লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর অধ্যায় 13 এর গুণোত্তর ধারা 13.2 গুণোত্তর ধারা থেকে আলোচনা করব। আমি এর আগে এই বিষয়ে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে পাঠের ধারাবাহিকতায় আমি যে জিনিসগুলো জানব, এক নাম্বার ধারা, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার পদসংখ্যা, গুণোত্তর ধারার সূত্র, গুণোত্তর ধারার সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান। প্রথমেই ধারা। অনুক্রমের পদগুলোকে যখন পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তখন একটি ধারা পাওয়া যায়। ধারা দুই প্রকার, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। আজকে আমি গুণোত্তর ধারার বিষয়ে আলোচনা করব। এইখানে আমি একটি ধারা লিখছি, গুণোত্তর ধারা 2, 4, 6, 16, 8, 16। এখানে 4/2 = 2, 8/4 = 2, 16/8 = 2। কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত সবসময় যদি একই থাকে, কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত যদি সবসময় একই থাকে, তাহলে ওই ধারাটাকে গুণোত্তর ধারা বলে। যেমন এইখানে 4/2 = 2, 8/2 4 = 2, 16/8 = 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল অর্থাৎ অনুপাত একই। সুতরাং এই ধারাটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পদসংখ্যা। গুণোত্তর ধারার পদসংখ্যা যদি নির্দিষ্ট হয়
গুণোত্তর ধারার পদ সংখ্যা যদি নির্দিষ্ট হয় তাহলে সসীম গুণোত্তর ধারা, আর যদি পদ সংখ্যা নির্দিষ্ট না হয়, যদি পদ সংখ্যা নির্দিষ্ট না হয়, যদি পদ সংখ্যা n অর্থাৎ নির্দিষ্ট থাকে তাহলে সসীম গুণোত্তর ধারা, আর যদি নির্দিষ্ট না থাকে তাহলে অসীম গুণোত্তর ধারা। তাহলে আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে এই সসীম গুণোত্তর ধারা বিষয়ে আলোচনা করা আছে। আমাদের এইখানে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সকল সমস্যাগুলোই সসীম গুণোত্তর ধারার সমস্যা। তাহলে আমরা প্রথমে ধারা দেখলাম, এরপরে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পদের সংখ্যা যদি নির্দিষ্ট থাকে সসীম গুণোত্তর ধারা, যদি নির্দিষ্ট না থাকে তাহলে অসীম গুণোত্তর ধারা। অর্থাৎ গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্টও হতে পারে আবার অসীমও হতে পারে। এরপর গুণোত্তর ধারার সূত্র। আমি গুণোত্তর ধারার সংজ্ঞা আরেকবার বলতেছি। গুণোত্তর ধারার কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত সব সময় একই থাকলে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে। এই সংজ্ঞা অনুসারে গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর পদ সংখ্যা n হলে আমরা গুণোত্তর ধারাটিকে লিখতে পারি a প্লাস আর, a প্লাস আর স্কোয়ার ডট ডট। যদি এই গুণোত্তর ধারাটির পদ সংখ্যা যদি n হয় তাহলে আমরা nতম পদটি পাব। এইখানে প্রথম পদের যদি অনুপাত আর পদ সংখ্যা যদি n হয় তাহলে এই গুণোত্তর ধারাটি পাব a প্লাস আর, a প্লাস আর স্কোয়ার ডট ডট প্লাস a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত যদি r হয় তাহলে এইখানে r এর পাওয়ার 0, এইখানে 1, এইখানে 2, এইভাবে সাধারণ যে n পদেরটি পেলাম a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ গুণোত্তর ধারার আমরা যে পদটা নির্ণয় করব প্রথম পদ, যদি গুণোত্তর ধারার এখানে প্রথম পদ পেলাম a, দ্বিতীয় পদ a ইন্টু আর, তৃতীয় পদ পেলাম a আর স্কোয়ার। অর্থাৎ আমার সাধারণ অনুপাত যদি r হয় তাহলে প্রথম পদ a, দ্বিতীয় পদে a ইন্টু আর, তৃতীয় পদ a ইন্টু আর স্কোয়ার। এইভাবে যদি আমার nতম পদ হয়, অর্থাৎ এইখানে তৃতীয় পদে আমার 2 বিয়োগ 1 অর্থাৎ 2, 3 বিয়োগ 1 সমান 2, এইখানে 2 বিয়োগ 1 সমান 1, আর এইখানে 1 বিয়োগ 1 সমান 0, আর এর পাওয়ার 0 সমান a। তাহলে এইখানে n মাইনাস 1। অর্থাৎ গুণোত্তর ধারার সাধারণ পদ, গুণোত্তর ধারার সাধারণ পদ বা nতম পদ সমান a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ গুণোত্তর ধারার যদি সাধারণ অনুপাত আর প্রথম পদ দেয়া থাকে তাহলে আমি ওই ধারাটির যে কোনো পদ এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত আর যদি জানা থাকে তাহলে
আমি যে কোনো গুণোত্তর ধারার যে কোনো পদ নির্ণয় করতে পারবো। এইখানে 3 + 9 27 + 81 ডট ডট, এই ধারাটির প্রথম পদ a সমান 3 আর সাধারণ অনুপাত r সমানও 3, 9/3 সমান 3, 27/9 সমানও 3। সুতরাং এই ধারাটির যদি আমাকে যে কোনো পদ যদি নির্ণয় করতে বলে যে এইরকম যদি যায়, তাহলে এই ধারাটির 10তম পদ কত হবে। তাই 10তম পদের এই সূত্র থেকে আমি সহজেই নির্ণয় করতে পারবো। প্রথম পদ 3, অনুপাতও 3, আর যে পদ হবে তার থেকে 1 বিয়োগ, তাহলে 10 বিয়োগ 1, অর্থাৎ এই 3^9 × 3, 3^10, এইটা আমি এই ধারাটির 10তম পদ পাবো 3^10। এখন গুণোত্তর ধারার সাধারণ পদ পেলাম। এরপরে গুণোত্তর ধারার সমষ্টি। কোনো গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, পদ সংখ্যা যদি n হয়, তাহলে ধারাটির প্রথম n পদের সমষ্টি Sn সমান a × r⁻n -1/r-1, যখন r এর মান অর্থাৎ সাধারণ অনুপাত, যখন সাধারণ অনুপাত 1-এর থেকে বড় হবে, তাহলে এই সূত্র 1 নম্বর সূত্র এইটা। আর 2 নম্বর সূত্র, যদি সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট হয়, তাহলে সমষ্টি Sn সমান a × 1 - r⁻n 1 - r, যখন r এর মান 1-এর থেকে ছোট। তাহলে আমরা দেখলাম যে গুণোত্তর ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r, পদ সংখ্যা n হলে গুণোত্তর ধারাটি হবে এইটা। তার সাধারণ পদ বা nতম পদ হবে a × r⁻n -1। 2 নম্বরে ধারাটির প্রথম n পদের সমষ্টি Sn সমান a × r⁻n -1/r-1, যখন r এর মান 1 থেকে বড় হবে। 2 নম্বর, যদি সাধারণ অনুপাত 1-এর থেকে ছোট হয়, তাহলে সমষ্টি হবে a × 1 - r⁻n/1 - r। এখন কোনো গুণোত্তর ধারার যদি সাধারণ অনুপাত 3 নম্বর, যদি সাধারণ অনুপাত r সমান 1 হয়, আমরা অনুপাতের মান 1-এর থেকে বড় হলে এই সমষ্টি পাবো, 1-এর থেকে ছোট হলে এই সমষ্টি পাবো। এখন r এর মান যদি 1 হয়, অর্থাৎ 1-এর যদি সমান হয়, তাহলে এই ধারাটির সমষ্টি পাবো কিভাবে। তাহলে r এর মান যদি 1 হয়, তাহলে এই ধারাটি গুণোত্তর ধারাটি হবে a ডট ডট a, অর্থাৎ এইখানে এর সমষ্টি হবে n a। যদি কোনো সমান্তর ধারার সাধারণ অনুপাত যদি 1 হয়, তাহলে ওই সমান্তর ধারার ওই গুণোত্তর ধারার সমষ্টি হবে n a। কারণটা হলো r এর মান যদি 1 হয়, তাহলে এইখানে 1-এর সাথে a গুণ করলে a, এইখানে 1-এর স্কোয়ার করলে 1, তার সাথে a গুণ করলে a, এইখানে 1 হইলে এইটা 0, তাহলে 1 a। অর্থাৎ এইখানে যদি n সংখ্যক a থাকে, n সংখ্যক যদি a থাকে, তাহলে এই গুণোত্তর ধারাটির পদ সংখ্যা হবে কি n a। অর্থাৎ এইখানে আমরা সাধারণ পদ পেলাম a × r⁻n -1, আর গুণোত্তর ধারার সমষ্টির সূত্র পেলাম 3টা। 1 নাম্বার, যদি অনুপাত 1-এর থেকে বড় হয়, তাহলে এই সূত্র, 1-এর থেকে ছোট হলে এই সূত্র, আর r এর মান যদি 1-এর সমান হয়, তাহলে এর সমষ্টি হবে n a। অর্থাৎ এইখানে যদি পদ সংখ্যা n পর্যন্ত হয়, তাহলে n a হবে। যদি 100 পর্যন্ত হয়, তাহলে 100 × a।
আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন এই সূত্রের সাহায্যে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি। আমাদের বইয়ের 5 নম্বরের যে অঙ্কটা আছে, ধারাটি 64 32 প্লাস, এই হলো ধারাটি। এখন এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। যে এখানে প্রথম পদ a সমান 64, সাধারণ অনুপাত r সমান, এখন আমরা এখানে সাধারণ অনুপাত লিখলাম কিভাবে? একটা যে কোনো একটি ধারা দেখার পরে সেই ধারাটি থেকে আমরা মনে মনে একটা হিসাব করব যে এইখানে আছে 64, এর অর্ধেক হলো 32, 32-এর অর্ধেক হলো 16, 16 এর অর্ধেক হলো কত? 8। অর্থাৎ এই ধারাটির প্রথম পদের অর্ধেক দ্বিতীয় পদের অর্ধেক তৃতীয় পদ, তৃতীয় পদের অর্ধেক চতুর্থ পদ, অর্থাৎ এর অনুপাতটা হবে কি? হাফ। তাহলে যদি কোনো ধারার প্রথম পদ পেলাম 64 আর সাধারণ অনুপাত, এইটা দেখলে বোঝা যাবে সাধারণ অনুপাত আর পেলাম হাফ। এখন এই ধারাটির অষ্টম পদ, তাহলে সুতরাং এটি একটি কি ধারা? এটি একটি গুণোত্তর ধারা। এখন এই গুণোত্তর ধারার সাধারণ পদ আমরা জানি, গুণোত্তর ধারার n তম পদ সমান a ইন্টু r এর পাওয়ার n মাইনাস 1। আমরা এই ধারাটির প্রথম পদ পেলাম 64, আর সাধারণ অনুপাত বলতে এইখানে 64-এর হাফ 32, 32-এর হাফ 16, 16-এর হাফ 8, অর্থাৎ এইখানে একটা নির্দিষ্ট অনুপাতে, প্রত্যেক পদের একটা নির্দিষ্ট অনুপাতে ছোট হয়েছে। তাহলে এইখানে সাধারণ অনুপাত পেলাম হাফ, তাহলে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। এখন যদি গুণোত্তর ধারা হয় তাহলে এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার n তম পদ সমান n টু r এর পাওয়ার n মাইনাস 1। এখন r এর পাওয়ার n, সুতরাং আমরা এই ধারাটির অষ্টম পদ সমান প্রথম পদ 64, সাধারণ অনুপাত হাফ, আর অষ্টম পদ হলে n এর জায়গায় 8 মাইনাস 1 সমান 64 ইন্টু হাফের পাওয়ার 7, 64 ইন্টু হাফের 2-এর পাওয়ার 7 করলে 128, আর 1-এর পাওয়ার 7 করলে 1, 64 আর 128 কাটা দিলে 2, তাহলে 1/2 অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। আমি আবার রিপিট করছি, 64 32 16 8 ... এখন এই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে সেই ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এইটা আমার এইখানে দেখা আগে থেকেই ডিসিশন নিতে হবে যে এটা কোন ধারা। অর্থাৎ আমার মনে মনে একটা হিসাব করতে হবে এখানে যে 32 ভাগ 64 সমান হাফ, 32 ভাগ 16 সমান হাফ, আর 8 ভাগ 16 সমান হাফ। তাহলে আমরা গুণোত্তর ধারার যে সংজ্ঞা বলছিলাম
সেই সংজ্ঞায় বলছিলাম যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের অনুপাত সব সময় একই থাকলে সেটি একটি গুণোত্তর ধারা। অর্থাৎ এইটার হিসাবটা আমি মনে মনে করব, অথবা খাতার আলাদা যদি আমার বসতে সমস্যা হয় তা অন্য জায়গায় আমি করে নেব, যে যদি এই ধারাটির যে কোনো একটি পদ যোগ করলে পরেরটা পাওয়া যায়, অথবা পূর্বেরটার আর পরেরটার যে পার্থক্য আছে সেই পার্থক্য যদি এক হয় তখন আমরা বুঝবো এটা সমান্তর ধারা, আর অনুপাত যদি একই হয় তাহলে আমরা বুঝবো এটা গুণোত্তর ধারা। তাহলে এই ধারাটির প্রথম পদ 64, সাধারণ অনুপাত 32/64 সমান হাফ। এখন এইখানে প্রত্যেক ক্ষেত্রেই হাফ থাকে, তাহলে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখন আমরা জানি যে গুণোত্তর ধারার n-তম পদ সমান a ইন্টু r এর পাওয়ার n-1। সুতরাং এই ধারাটির অষ্টম পদ, সুতরাং ধারাটির অষ্টম পদ সমান এর জায়গায় এখানে 64 আর r এর মান হাফ, আর n এর স্থলে 8-1। এখন এইখানে 64 ইন্টু 8 থেকে 11 থাকবে 7, 1-এর পাওয়ারও 7, 2-এর পাওয়ারও 7, 1-এর পাওয়ার 7 করলে 1, 2-এর পাওয়ার 7 করলে 128, 64 আর 28 কাটাকাটি, অর্থাৎ 64 এটার সাথে কাটলে 2, উপরে থাকে 1, অর্থাৎ ধারাটির অষ্টম পদ হলো হাফ। এরপরে 6 নম্বরের একটি অঙ্ক আছে। 6 নম্বরের ধারাটি 3 + 9 + 27 ... এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এই ধারাটির 3 + 9 + 27 ... এখন এই ধারাটির আমরা যে কাজটি এইখানে হিসাব করব, এইখানে 9/3 সমান 3, 27/9 সমান 3, অর্থাৎ দ্বিতীয় আর প্রথম পদের অনুপাত 3, তৃতীয় ও দ্বিতীয় পদের অনুপাতও 3। তাহলে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ a সমান 3, সাধারণ অনুপাত 3, অর্থাৎ 9/3 সমান 3। সুতরাং এটি একটি কি ধারা? গুণোত্তর ধারা। এখন এই গুণোত্তর ধারার আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn সমান a ইন্টু r এর পাওয়ার n-1 r-1 যখন r > 1। তাই সুতরাং ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি সমান a সমান 3, r এর পাওয়ার 3, দেখো এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি, এখানে প্রথম পদ 3, সাধারণ অনুপাত 3, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। এইটা আমরা মনে মনে এইখানে দেখলেও বোঝা যাবে, অথবা যদি না দেখলে না বুঝি তাহলে আমরা এইভাবে ভাগ করে পাশে অন্য রাফ করে দেখব। তাহলে দেখলাম এখানে এর মান 3, সাধারণ অনুপাতের মানও 3, তাহলে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখন এই ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn সমান a ইন্টু r এর পাওয়ার n-1 / r-1। যখন
আর এর মান 1-এর থেকে বড় হবে। এইখানে আর এর মান 3, এই 3 1-এর থেকে বড়। তাহলে এই সূত্রটি, সুতরাং ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি S14 সমান এর মান 3, আর এর মান 3, আর এর মান 3 -1, তাই 3 - 1 সমান 2, তাহলে 3 ভাগ 2 ইন্টু 3 এর পাওয়ার 14 -1। এখন 3-এর পাওয়ার 14 এইখানে আমরা আর হিসাব করে বসালাম না, যদি 3-এর পাওয়ার 4 করলে একটা বড় ধরনের সংখ্যা আসবে, সেই সংখ্যাটা সাথে 1 বিয়োগ, তার সাথে 3 গুণ, তারে 2 দিয়ে ভাগ, অর্থাৎ বইয়ে এইটাই অ্যান্সার রাখছে, সেই জন্য আমি এখানেই অ্যান্সার রাখলাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো সবাই। আর আমাদের 7 দাগের এর পরের অঙ্কটি, অর্থাৎ আমার মতে যে একটি যদি গুণোত্তর ধারার, আমার মতে যদি গুণোত্তর ধারার যে সাধারণ পদ নির্ণয়, যে কোনো পদের সমষ্টি নির্ণয়, আর ওই ধারাটির যে কোনো একটি পদ যে কততম পদ, এই 3টে জিনিস যদি ছাত্রছাত্রী ভালোভাবে বুঝতে পারে তাহলে অন্তত এই অধ্যায়ের অঙ্কের জন্য তার সমস্যা হবে না। 1 নম্বরে সাধারণ পদ, গুণোত্তর ধারার সাধারণ পদ। 2 নম্বর যে কোনো n সংখ্যক পদের সমষ্টি। 3 নম্বর ধারাটির কততম পদ। কোনো ধারার, একটি গুণোত্তর ধারার আমার মতে যদি 3টে বিষয় সে নির্ণয় করতে পারে, তাহলে এই গুণোত্তর ধারার যে কোনো সমস্যা সে অতি সহজেই সমাধান করতে পারবে। তার 1 নম্বরে হলো কোনো গুণোত্তর ধারার সাধারণ পদ, n-তম পদ যদি সে নির্ণয় করতে পারে, তাহলে সে 1 নম্বর সাধারণ পদ নির্ণয় করতে যদি পারে। 2 নম্বর ওই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি সে নির্ণয় করতে পারে। 3 নম্বরে যদি কোনো গুণোত্তর ধারার যে কোনো একটি পদ যে কততম পদ সেইটা যদি সে নির্ণয় করতে পারে, তাহলে এই 13.3-এর যে অঙ্কগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সে অতি সহজেই সমাধান করতে পারবে। এখন অঙ্কে গণিতের সমস্যা সমাধান করার আগে আমাদের অনেক সময় অনেক শিক্ষার্থী প্রত্যেক অধ্যায়ের পূর্বে ওই অধ্যায় সম্পর্কে বিশেষ কিছু সূত্র, সংজ্ঞা, এইগুলো বা এই সূত্রটা বা এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের কী কাজে লাগবে সেই বিষয়গুলো আগে থেকেই অধ্যায়ের পূর্বে আলোচনা করা থাকে। প্রত্যেক অধ্যায়ের পূর্বেই আলোচনা করা আছে। ওই অধ্যায় সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে এই জিনিসগুলো পড়া, এর সাথে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো দেখা তারপরে অনুশীলনীর অঙ্কগুলো যদি তুমি করা শুরু করো বা চেষ্টা করো, তাহলে অতি সহজেই তুমি এগুলো সমাধান করতে পারবে। তাই 13 অধ্যায় থেকে তুমি যে কোনো গুণোত্তর ধারার সাধারণ পদ যদি নির্ণয় করতে পারো, 2 নম্বর সমষ্টি নির্ণয়, আর যদি কোনো ধারার যে কোনো একটি পদ বললো যে এই ধারাটির কততম পদ এইটি, সেটি নির্ণয় করতে পারলে অতি সহজেই তুমি এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবে। তা আমি 7 নম্বরের অঙ্কটি একটু দেখিয়ে দিচ্ছি। 7 নম্বরে আছে, ধারাটি হলো 28, 60, 30... এখন এই ধারাটির কততম পদ, ধারাটির কততম পদ 8√2, এইটা নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা গুণোত্তর ধারা দেওয়া আছে যার প্রথম পদ 128,
দ্বিতীয় পথ এইভাবে দেয়া আছে। এখন বলছে যে এই ধারাটি যদি এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে তাহলে এই 8√2 যে পথটা আমরা পাবো তার সিরিয়াল নাম্বার করতে হবে। অর্থাৎ এইখানে এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এইটা কত নাম্বার সিরিয়ালে পড়বে, কত নাম্বার সিরিয়ালে পড়বে আমি যদি গণনা করতে করতে যাই তাহলে 8√2 কততম সিরিয়ালে পড়বে সেই পদটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই 8√2 কততম পদ। তো এখানে প্রথম পদ এ সমান 128 সাধারণ অনুপাত। এখানে 64 128 দিয়ে ভাগ করলে হাফ, 32 64 দিয়ে ভাগ করলেও হাফ, তার সাধারণ অনুপাত হবে 64/128 সমান হাফ। তাহলে সুতরাং এটি একটি কি ধারা? গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার সাধারণ পদ। এখন এইখানে গুণোত্তর ধারার 8√2 কততম পদ আমি ধরি ধারাটির n-তম পদ সমান 8√2। এখন গুণোত্তর ধারার n-তম পদ, সুতরাং n-তম পদ হলো n টু r এর পাওয়ার n-1। তাহলে সুতরাং n টু r এর পাওয়ার n-1 সমান 8√2 বা এর মান 128 ডট r এর মান হাফ n-1 সমান 8√2 বা সরি এইখানে শুধু হাফ। এইখানে বলছে যে এই ধারাটি এইভাবে আসলে এই হাফ কততম পদ হবে, তাহলে হাফ n-তম পদ সমান হাফ n টু r এর পাওয়ার n-1 সমান হাফ বা এর মান 128 সমান হাফ। এখন 128 এই পাশে গুণ আছে, ওই পাশে আসলে ভাগ, তাহলে হাফ n এর পাওয়ার 1 সমান এই 128 আর 2 গুণ করলে হবে 256 বা হাফ এর পাওয়ার n-1 সমান 1/2 এর পাওয়ার হলো 8। 2 এর পাওয়ার যদি 8 হয় তা 2 এর পাওয়ার 7 হলে হয় 5 হইলে 64, 6 হলে 128 আর 7 হলে 256। এখন আমরা সমীকরণ থেকে জানি যে যদি এইটা বাম পক্ষ আর এইটা ডান পক্ষ, এর ভিত্তি হাফ, এর ভিত্তিও পেলাম হাফ। যদি ভিত্তি একই হয় তাহলে সূচকের নিয়ম অনুসারে এর পাওয়ার হলো n-1, এর পাওয়ার আছে 8। সুতরাং আমরা এই পাওয়ার দুটো সমান n-1 সমান 8 বা n সমান 8 প্লাস 1, অতএব n সমান 9। সুতরাং ধারাটির 9তম পদ হাফ। আমি প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি যে ধরি ধারাটির n-তম পদ সমান হাফ, তাহলে সুতরাং গুণোত্তর ধারার n-তম পদের সূত্র n টু r এর পাওয়ার n-1 সমান হাফ। এখন এর মান 128, আর এর মান হাফ। এখন 128 উভয় পক্ষে যদি আমি 128 দিয়ে ভাগ করি তাহলে এই পাশে 2 গুণ 128 সমান 256, আর এই পাশেটা কাটা সমান হাফ এর পাওয়ার n-1 সমান এইটা। এখন 2 এর হাফ, এর এই পাশে আমি হাফ পেলাম, আমার n-এর মান দরকার, এই পাশে হাফ। এখন এই পাশে যদি হাফের পাওয়ার যদি আমি 8 দেই তাহলে আমি পাবো 1/25
2 5 6। এখন এইটা একটা সমীকরণ, এর বাম পক্ষ আর ডান পক্ষ সমান, তাহলে সমান এই বাম পক্ষের ভিত্তি হাফ, এই পাশের ভিত্তিও হাফ, এর পাওয়ার আছে n-1, এর পাওয়ার আছে 8, যেহেতু ভিত্তি সমান সেহেতু এই পাওয়ারও সমান, সুতরাং n-1 সমান 8 বা n সমান 8 + 1, সুতরাং n সমান 9। সুতরাং ধারাটির 9তম পদ হলো হাফ। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো।